হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রসায়ন হাতে ক্যালকুলেশন সিরিজে তোমাদেরকে স্বাগতম। সো তোমরা যারা রসায়নের হাতে ক্যালকুলেশনের নিয়ে একটু হলেও প্যারা খাচ্ছ, তোমরা যারা ঢাবি কয়নিটের জন্য প্রিপারেশন নিবা, তোমরা যারা ভার্সিটি কয়নিটের জন্য প্রিপারেশন নিবা, এবং এই জায়গাগুলোতে যেহেতু ক্যালকুলেটার ছাড়া তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এবং তোমরা এই ক্যালকুলেশন করতে যেয়ে রসায়নে প্যারা খাবা যে রসায়নের যে সমস্ত ম্যাথগুলো আছে এগুলো কীভাবে হাতে করবা। সো তাদের জন্য এই টোটাল প্লেলিস্টে আমরা টোটাল 20টা মতো ভিডিও বানাবো। 20টা ভিডিও একদম কমপ্লিটলি ফ্রি আমার এই ইউটিউব চ্যানেলেই পাবা। প্লেলিস্টটা তুমি সেভ করে রাখতে পারো। এই প্লেলিস্ট থেকেই তুমি রসায়নের যাবতীয় হাতে ক্যালকুলেশন শিখে যেতে পারবা ইনশাল্লাহ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে করে 20টা ভিডিওতে আমরা টোটাল কেমিস্ট্রি থেকে 40টা মতো টপিক কভার করে ফেলবো। আজকে হচ্ছে আমাদের পর্ব 1। পর্ব 1-এ আমরা কিছু জিনিসপত্র এই ক্লাসে শিখে ফেলবো, কেমন? সো তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়ে গেছো অলরেডি, আমাদের হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে, তোমরা জানো ওই কোর্সে আমরা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই সমস্ত কোশ্চেন ব্যাংকে আসা প্রশ্নগুলা সমাধান করে দিচ্ছি সবচেয়ে কম সময়ে কম্প্যাক্ট ওয়েতে। সো যারা ওই কোর্সে অলরেডি যুক্ত হয়ে গেছো, ওখানে তো আমার এই ক্যালকুলেশন ট্রিক্সগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার জন্যই পাচ্ছ। আর যারা যুক্ত হওনি, কিন্তু যুক্ত হওয়ার টাকা পয়সাও নাই, ভাবতেছো যে পারবা না, তারা শুধু এখান থেকে কেমিস্ট্রি ক্লাসটা দেখে ফেলতে পারো। আর যারা যুক্ত হইতে চাচ্ছ, এটা তুমি যে কোনো মোমেন্টে হইতে পারবা। জাস্ট হচ্ছে আমাদের কোর্সের ডিটেলসে যাবা বা এই ভিডিও ডেসক্রিপশনে যাবা, যে সেন্ড মানি করে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে টাকা পাঠানোর ডিটেলস দিলে আমরা তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে দিব। একদম সিম্পল জয়েন করে ফেললে বাকি দেখা হবে তোমার সাথে ক্লাসে। তো চলো আজকের আমরা এই ক্লাসটা শুরু করি। এই ক্লাসে শুরুতেই আমরা দেখার চেষ্টা করব যে আমরা একদম শুরুর দিকের লেকচার গুণগত রসায়ন দিয়ে শুরু করব। গুণগত রসায়নে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন প্রয়োজন হয়, সেটা হচ্ছে বামার রিডবার্গ সমীকরণ। সো বামার রিডবার্গ সমীকরণ থেকে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন দেখতে হয়। বামার রিডবার্গ সমীকরণটা কি, আমরা যদি একটু প্রথমে সমীকরণটা দেখি। বামার রিডবার্গ সমীকরণের বেসিকটা হচ্ছে 1/λ = RH ইন্টু 1/NL তার স্কোয়ার মাইনাস 1/NH তার স্কোয়ার। সো এই বামার রিডবার্গ সমীকরণ থেকে আমরা যদি একটু বেসিকটা বোঝার চেষ্টা করি, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, NL হচ্ছে লোয়ার অরবিটাল, NH হচ্ছে হায়ার অরবিটাল, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা যদি একটা পরমাণুর মডিউল দেখি, যেমন দেখো একটা সোডিয়াম পরমাণু। সো এটা হচ্ছে এর প্রথম কক্ষপথ, এরপরে এর হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এরপর আসে তৃতীয় কক্ষপথ, এরপর আসে হচ্ছে চতুর্থ কক্ষপথ। সো এইভাবে আমাদের কক্ষপথ দেখলাম বিভিন্ন রকম। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিভিন্ন কক্ষপথ আছে। এখন যদি একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, তার মানে আমাদের হায়ার অরবিটাল NH এটার ভ্যালু 4 আর লোয়ার অরবিটাল NL এটার ভ্যালু 2। অর্থাৎ যেই কক্ষপথে নেমে আসে সেটা হচ্ছে লোয়ার অরবিটাল, যেই কক্ষপথে উপরে থাকে সেটা হচ্ছে হায়ার অরবিটাল। এখন এই জায়গাতে কি ধরনের প্রশ্ন আসবে দেখো, আগে যখন ক্যালকুলেটর দিত তখন আমাদের এই জায়গা থেকে বিভিন্ন টাইপের জিনিস জিজ্ঞাসা করতো। যেমন প্রথম কথা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করতো এবং বলতো যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এবং সেই জায়গাতে আমাদের RH বা রিডবার্গ ধ্রুবক যেটা, RH এর ভ্যালু বসিয়ে তারপর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হতো। কিন্তু ইদানিং যেহেতু ক্যালকুলেটর দিচ্ছে না, এই জন্য আমাদের RH এর ভ্যালু আর বসানো লাগে না। যেমন RH এর ভ্যালু আছে দুইটা, এটাও কিন্তু MCQ-তে আসে। RH হচ্ছে 109678 পার সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন এটা যদি মিটারে নিই তাহলে কি আসবে, 10967800 পার মিটার। দুইটা ভ্যালু, একটা হচ্ছে সেন্টিমিটার, একটা মিটারে। তো এই দুইটা ভ্যালু বসিয়ে আগে আমাদের করা লাগতো, এখন আমাদের এই দুইটা ভ্যালু বসানো লাগে না, ম্যাথের ভিতরে সরাসরি RH থাকে। সো সরাসরি যেহেতু RH থাকে, সো আমাদের অপশন RH সহ দাগাতে হয়। সো RH সহ ক্যালকুলেশনটা কিভাবে করব সেটাই আমাদের এখানে বোঝার বিষয়। এখন যদি এরকম প্রশ্ন দেয় যে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বের করো, এখান থেকে প্রশ্ন এরকম করে যে ল্যামডা বের করো চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে, তখন কি করবা, RH রেখে দিয়ে ক্যালকুলেশন করবা। সো RH রেখে দিয়ে ক্যালকুলেশনটা দেখি। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, RH ইন্টু, দেখো বেসিক হাতে ক্যালকুলেশন। সো 2 এর স্কোয়ার, যেহেতু NL এর ভ্যালু 2, মাইনাস 1/4 এর স্কোয়ার, এটা আসলো। সো আমরা এখানে RH রেখে দিলাম, দিলে এখানে দেখো 1/4 মাইনাস 1/16 পাওয়া যায়, 1/4 1/16। সো RH থেকে গেল। প্রথমটা আমরা একটু বেসিক দেখবো, তারপর আস্তে আস্তে খুব দ্রুত জাম্প করে যাবো। হ্যাঁ, সো এখানে দেখো আমাদের লসাগু আসে 16, সো এখানে উপরে আসে 16 - 4। তার মানে দেখো বেসিক ক্যালকুলেশন দেখলে RH ইন্টু
ভ্যালু কত আসে, উপরে আসে 12 আর নিচে আসে কত 16। সো দেখো তো এটা কাটাকাটি করা যায় কিনা, ইয়েস কাটাকাটি করা যায়। দেখো এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 3 এর 4 12, 4 4 16। সো দেখো আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত পাচ্ছি 3r8 ডিভাইডেড বাই 4। বাট এইটা দেখো 1/λ এর ভ্যালু, তার মানে আমাদের চাইছিল কি ল্যামডার ভ্যালু না। তো ল্যামডার ভ্যালু কি আসবে ভাইয়া, ল্যামডার ভ্যালু আসবে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু উল্টায় যাবে 4 ডিভাইডেড বাই 3r8, এইটা আসবে হচ্ছে ল্যামডার ভ্যালু। সো আমাদের এইটাই অপশনে দেয়া থাকবে, অপশনে বিভিন্নভাবে দেয়া থাকবে। যেমন দেখো অপশনে এরকম দেয়া থাকবে, এ এর ভ্যালু দেয়া থাকবে 3r8 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে অপশন এ। অপশন বি তে দেয়া থাকবে তোমার হচ্ছে 4r8 ডিভাইডেড বাই 3, অপশন সি তে দেয়া থাকবে 4 ডিভাইডেড বাই 3r8, এইভাবে। সো তোমাকে কারেক্ট অ্যান্সারটা দেখে খুব সুন্দর মতো যাচাই বাছাই করে যে কোনটা আমি পাইলাম বের করে আর কোনটা অপশনে আছে সেই দুইটা সেম কিনা দেখে তারপরে দাগাতে হবে। সো এইটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন ট্রিক। এবার সবসময় কি আমাদের ল্যামডায় আসে, উত্তর হচ্ছে না। আমরা যদি কোনো একটা জায়গায় ল্যামডা বের করতে পারি, ভালো করে মাথায় রাখবা, কোনো একটা জায়গায় যদি আমরা ল্যামডা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা আরো অনেক কিছু বের করতে পারি। কি কি বের করতে পারি দেখো, আমাদের E ইকুয়ালস টু আমরা ভ্যালু জানি হচ্ছে HC ডিভাইডেড বাই ল্যামডা, ইকুয়ালস টু কি ভ্যালু জানি HC ডিভাইডেড বাই ল্যামডা। তো তার মানে এই ল্যামডার সাথে ভালো করে খেয়াল করবা, এই ল্যামডার সাথে শক্তি সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি কোথাও ল্যামডা জানি সেখান থেকে আমরা শক্তি বের করতে পারবো, তাই না। কোথাও যদি আমরা ল্যামডা জানি তাহলে সি ইকুয়ালস টু আমরা আরেকটা ফর্মুলা জানি, দেখো ভালো করে বুঝবা, সি ইকুয়ালস টু আমরা ফর্মুলা জানি এফ ল্যামডা। তার মানে কোথাও যদি আমরা ল্যামডা জানি সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি এফ বের করতে পারবো, এফ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা, ফ্রিকোয়েন্সি এফ বের করতে পারবো। আবার দেখো আমরা যদি তরঙ্গ সংখ্যা বের করতে যাই, আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু 1/λ। সো আমরা এখান থেকে কিন্তু নিউ বার বের করতে পারবো। তার মানে এই জায়গায় দেখো 1/λ যে ভ্যালুটা ছিল না, এইটা কিন্তু নিউ বারের ভ্যালু ছিল। সো আমরা এখান থেকে ফাইনালি যে লাইনটা পেয়েছিলাম সেই লাইনটা কত ছিল, এই যে এইটা পেয়েছিলাম না, ও আমরা লাস্ট লাইন পাইছিলাম হচ্ছে 4 ডিভাইডেড বাই 3h। আর এই জায়গা থেকে যে অংশটা পাইছিলাম 3h ডিভাইডেড বাই 3rh ডিভাইডেড বাই 4, এটা কিন্তু 1/λ ভ্যালু ছিল। আর 1/λ মানে কি বলতো, নিউ বার। সো এটাই কিন্তু তরঙ্গ সংখ্যা। সো এটা কিন্তু তরঙ্গ সংখ্যার ভ্যালু ছিল। সো যদি কোশ্চেনে আমাদের চাইতো যে তরঙ্গ সংখ্যা বের করো, তার মানে এই যে এই ভ্যালুটা আমরা দাগাইতাম। যেহেতু কোশ্চেনে চাইছে তরঙ্গ বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তাহলে আমরা এই ভ্যালুটা দাগাইছি। সো এইভাবে কিন্তু হাতে ক্যালকুলেশন করে আমাদের মুখে মুখে এই এমসিকিউ গুলো দাগাতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। এবার আসো এখান থেকে আমরা আরো কি কি কোশ্চেন পেতে পারি। এখান থেকে আমরা আরো অনেক ধরনের কোশ্চেন পেতে পারি। বামার রিডবার্গ ইকুয়েশন থেকে একটা এক্সট্রা স্লাইড নেওয়া হয়েছে। এক্সট্রা স্লাইডে আমরা আরেকটু জিনিসপত্র দেখি। হ্যাঁ, একটা এক্সট্রা স্লাইডে আমরা আরেকটু জিনিসপত্র দেখি যে আর কি কি নেওয়া হতে পারে। আচ্ছা, এই ক্লাসের স্লাইড যদি তুমি পেতে চাও তাহলে হচ্ছে আমি এটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে স্লাইডটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কে তোমাদের দিয়ে দিব। সো স্লাইড দেখে দেখে তোমরা চাইলে পড়াশোনা করতে পারবা। কেমন, টোটাল এই টপিকগুলা বা এই টোটাল 20টা ক্লাস আমি নিব। এই 20টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসের স্লাইড তুমি যদি চাও আমার থেকে যে ভাইয়া এই ক্লাসগুলো স্লাইড আমাকে দেন, তাহলে আমি একটা ফোল্ডারে এই স্লাইডগুলো আপলোড দিয়ে তোমাদেরকে দিয়ে দিব। ওখান থেকে তোমরা ডাউনলোড করে করে প্রত্যেকটা টপিকের নোট নিয়ে নিয়ে প্রত্যেকটা টপিক পড়ে ফেলবা। কারণ এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ম্যাথমেটিক্যাল টার্মের, এবং যেগুলো হাতে ক্যালকুলেশন আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, এখন দেখো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের এই জায়গায় যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কি 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে আমাদের অনেক কিছু বের করা যায়। যেমন দেখো, ল্যামডার ভ্যালু ম্যাক্সিমাম বের করা যায়, ল্যামডার ভ্যালু মিনিমাম বের করা যায়। সো ল্যামডার সাথে যেহেতু এনার্জি সম্পর্কিত, সো ল্যামডার সাথে যেহেতু এনার্জি সম্পর্কিত, যখন ল্যামডা ম্যাক্সিমাম বের হবে তখন এনার্জি হবে হচ্ছে, ল্যামডা যখন মিনিমাম বের হবে তখন এনার্জি হবে ম্যাক্সিমাম, ল্যামডা যখন ম্যাক্সিমাম বের হবে তখন এনার্জি হবে মিনিমাম। ঠিক আছে, আবার দেখো ল্যামডার সাথে যেহেতু তোমার হচ্ছে অপোজিট ভাবে তোমার তরঙ্গ সংখ্যা সম্পর্কিত, ল্যামডার ভ্যালু যখন হচ্ছে মিনিমাম হবে তখন তরঙ্গ সংখ্যা হবে ম্যাক্সিমাম, ল্যামডার যে ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন তরঙ্গ সংখ্যা হবে মিনিমাম। সেখান থেকে কি কি বের করা সম্ভব, ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম, এনার্জি ম্যাক্সিমাম, এনার্জি মিনিমাম, তারপর হচ্ছে তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম, তরঙ্গ সংখ্যা মিনিমাম, ইভেন এখান থেকে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি মিনিমাম, এই সমস্ত জিনিসগুলো বের করা যায়।
সো এই জিনিসগুলো বের করার জন্য কিছু শর্ত আছে। সো শর্ত হিসাবে আমাদের শুধু প্রথম দুইটা শর্ত জানলেই হয়, এগুলো কিন্তু বেসিক, এগুলো বেসিক কেমিস্ট্রি, ক্যালকুলেশন না, বেসিক কেমিস্ট্রি। জাস্ট আমি তোমাকে শেখাচ্ছি যাতে জিনিসটার সাথে তুমি রিলেট করতে পারো। সো এই সমস্ত বেসিক কেমিস্ট্রি টিপস অ্যান্ড ট্রিক্স তুমি যদি জানতে চাও আমাদের হচ্ছে যে ব্যাচে ভর্তি হতে পারো, ভার্সিটি অফ কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। এছাড়া যদি আমার কাছ থেকে কেমিস্ট্রি শিখতে চাও, আমি এই সমস্ত চ্যাপ্টারগুলো কেমিস্ট্রি পড়াবো হচ্ছে ব্যাটলস অফ বায়োলজিতে। ব্যাটলস অফ বায়োলজিতে আমাদের শুধু কেমিস্ট্রি, ঢাবি কেমিস্ট্রি, ক্র্যাক ডিউ কেমিস্ট্রি বলে একটা কোর্স আছে। তুমি ব্যাটলস অফ বায়োলজির ওয়েবসাইটে গেলেই ওইটার ডিটেলস পেয়ে যাবে, ওখানে যেও তুমি জয়েন করতে পারো। আর এই ফ্রি লিস্টটা তো তোমার জন্য আছেই। সো চলো আমরা একটু দেখি এই জায়গাতে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য শর্তটা কি। ভালো করে খেয়াল করো, আমি একটু জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করি। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো তো 1/, আকারে আসে না? সো এই জায়গাতে একটা ভ্যালু, এই জায়গাতে একটা ভ্যালু, দুইটা ভ্যালু। প্রথম পার্টটার সাথে এই পার্টটা 1/, আকারে আছে, অর্থাৎ এইটা যদি ম্যাক্সিমাম হয় এটা হবে মিনিমাম। এইটা যদি ম্যাক্সিমাম করতে চাই এটাকে করতে হবে মিনিমাম। তারপরে এইটা যদি আমি মিনিমাম করি এটা হবে ম্যাক্সিমাম। আর এইটা মিনিমাম করা শর্ত মানে এটাকে 0 বানানো। সো 1/NH ইকুয়ালস টু, যদি আমি 0 বানাই তার মানে 1/0 ইকুয়ালস টু NH। সো NH ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে আমাদের ইনফিনিটি। সো যদি আমরা ইনফিনিটি থেকে কোনো কিছু নিই, এটা হয় মিনিমাম, এটা হয় ম্যাক্সিমাম, এটা হয় মিনিমাম। অর্থাৎ ল্যামডার ভ্যালু মিনিমাম বানানোর শর্ত হচ্ছে হায়ার অরবিটালকে আমাদের বানাইতে হবে কি বলতো, ইনফিনিটি। হায়ার অরবিটালকে আমাদের কি বানাইতে হবে, ইনফিনিটি। অর্থাৎ যদি আমাদের কোথাও বলে যে এরকম কোনো প্রশ্ন করলো যে বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম কখন হবে, এরকম বললো, বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম কখন হবে, তো হাতে ক্যালকুলেশন কিভাবে করবো? সো আমাদের তখন ফর্মুলাটা দেখো, দুইটা পার্ট করে নিই, এই সাইডে একটা ক্যালকুলেশন করবো, ওই সাইডে একটা ক্যালকুলেশন করবো। সো ল্যামডা মিনিমাম বানাইতে হবে 1/λ মিনিমাম। সো 1/λ মিনিমাম ইকুয়ালস টু RH ইন্টু বামার সিরিজ বলছে, তার মানে NL এর ভ্যালু হচ্ছে 2² মাইনাস মিনিমাম মানে কি 1/NH এর জায়গায় কি হবে, ইনফিনিটি। সো ইনফিনিটি হয়ে গেলে আমাদের এখানে RH থেকে গেল, এই অংশটা 0 হয়ে গেল, 1/4 হইল। সো 1/λ মিনিমাম ইকুয়ালস টু দেখো RH/4 কি আসছে, RH/4। সো ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসছে 4/RH। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশন। সো আমাদের শর্ত জানতে হবে, শর্ত জেনে হাতে ক্যালকুলেশন করতে হবে। পারবো না, এই ধরনের MCQ মাস্ট আসবে, পারতে হবে। ঠিক আছে, এবার দেখো এই জায়গা থেকে ল্যামডা মিনিমামের জায়গায় ল্যামডা ম্যাক্সিমাম যদি করি, তাহলে এইটা যখন হবে মিনিমাম তখন এইটা হবে ম্যাক্সিমাম, তখন আমাদের এইটাকে বানাইতে হবে ম্যাক্সিমাম। সো এই জায়গা থেকে যদি আমি ম্যাক্সিমাম বাদ দিই তাহলে এটা হবে মিনিমাম, এটা মিনিমাম হলে এটা হবে তোমার হচ্ছে আবার ম্যাক্সিমাম। সো এইটা ম্যাক্সিমাম করার ওয়ে কি, দেখো NL এর যে ভ্যালুটা আছে, NL এর ভ্যালু যদি আমরা কখনো 2 বানাই, ঠিক তার সর্বোচ্চ পরিমাণে বাদ দিতে পারবো NH এর ভ্যালু হচ্ছে তার থেকে 1 বেশি করে, 2 + 1 মানে কি 2 থেকে 3 বাদ দেওয়া যায়। তো সবসময় মনে রাখবা এই জিনিসটা, এটা বোঝানোর জন্য একটু তোমার হচ্ছে কি বলে একাডেমিক ক্লাস দিয়ে বোঝাতে হবে, বাট অ্যাডমিশন ক্লাসে অত ডিটেলস আমরা যাইতে পারতেছি না। সো NH এর ভ্যালু কখনো যদি আমরা NL এর সাথে জাস্ট 1 যোগ করি, এটা হচ্ছে আমাদের শর্ত। NL এর সাথে যদি কখনো আমরা শুধুমাত্র 1 যোগ করি, এই 1 যোগ করে কিন্তু আমরা হচ্ছে এই জায়গা থেকে ম্যাক্সিমাম বের করতে পারবো। সো আমাদের ল্যামডা ম্যাক্সিমাম আসার শর্ত হচ্ছে NH এর ভ্যালু NX এর সাথে NL এর সাথে 1 যোগ হবে। দ্যাট জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে। সো এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, তার মানে এখান থেকে আসো আমরা ল্যামডা ম্যাক্সিমাম বের করব বামার সিরিজের ক্ষেত্রে। তাহলে 1/λ ম্যাক্স বামার সিরিজ, তাহলে কি আসবে দেখো, RH থেকে গেল 1/2² মাইনাস 1/3² এটা আসে। সো ক্যালকুলেশন করলে দেখো কি আসে, RH থেকে গেল, এদিকে থাকে 1/4 মাইনাস 1/9। তাহলে এই জায়গাতে কি করতে হবে, লসাগু করতে হবে, লসাগু করে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা উপরে নিলাম, হ্যাঁ, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, উপরে নিলাম এই জায়গাতে এই অংশটুকু। সো দেখো RH থেকে গেল, নিচে দেখো 4 নাম 36 যদি রাখি, 9 - 4। সো ক্যালকুলেশন করলে 5RH/36 এই আসে হচ্ছে আমাদের ভ্যালু, 5RH/36। বাট এটা কিন্তু 1/λ ম্যাক্স এর ভ্যালু, তার মানে কি ল্যামডা ম্যাক্স এর ভ্যালু কি হবে, ল্যামডা ম্যাক্স এর ভ্যালু হবে ওটা উল্টায় যাবে, এই জায়গা থেকে নিয়ে আসলাম, হ্যাঁ, এটা উল্টায় যাবে, উল্টায় গেলে উপরে যাবে দেখো 36, নিচে যাবে হচ্ছে 5RH। সো এইটা হচ্ছে আমার ল্যামডা ম্যাক্স এর ভ্যালু। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার।
ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা? তার মানে আমরা কি বুঝলাম? আমরা আগের স্লাইডগুলো দেখি। আমরা এখানে বুঝছি কি, আমরা এই জায়গা থেকে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে শিফট হলে হাতে ক্যালকুলেশন করে কিভাবে আমাদের ল্যামডার ভ্যালু বের করতে হয় সেটা দেখছি। এরপর আমরা ল্যামডা ম্যাক্সিমাম ল্যামডা মিনিমাম বের করার ফর্মুলা দেখছি। এর সাথে আর তাছাড়া আমরা কি দেখলাম? আমরা হচ্ছে এখান থেকে এনার্জি ম্যাক্সিমাম, এনার্জি মিনিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি মিনিমাম, এইগুলো রিলেটেড বিভিন্ন জিনিসপত্র শিখে ফেলছি। সো আশা করি এই পর্যন্ত জিনিসপত্র আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আসো, এরপরে বামার রিডবার্গ সমীকরণে আরেকটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে বামার রিডবার্গ সমীকরণে রেখা সংখ্যা নির্ণয় করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, রেখা সংখ্যা নির্ণয় করা। রেখা সংখ্যা নির্ণয়ের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n ইকুয়ালস টু NH মাইনাস NL ইন্টু NH মাইনাস NL প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে রেখা সংখ্যা নির্ণয় করার ফর্মুলা। যদি কখনো ফিফথ অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে ইলেকট্রন নেমে আসে, ফিফথ থেকে সেকেন্ড, তখন বর্ণালীতে রেখা কয়টা হবে সেটা বের করবো কিভাবে? দেখো হাতে ক্যালকুলেশন, n ইকুয়ালস টু 5 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 2 প্লাস 1, হ্যাঁ, ডিভাইডেড বাই 2। সো এই জায়গাতে আবার আরেকটা ব্র্যাকেট আছে। সো ভালো করে বুঝলে, ভালো করে দেখলে বুঝবা। সো এই জায়গাতে 5 মাইনাস 2 মানে 3, 3 এর সাথে এটা অটোমেটিক এক যোগ হয়ে যাবে 4 ডিভাইডেড বাই 2। কেন? কারণ দেখো 5 থেকে 2 বাদ দিবা, তার সাথে এক যোগ করবা। সো 5 মাইনাস 2 প্লাস 1, তাই না? 5 মাইনাস 2 প্লাস 1 এরকম আসছে না? সো 5 মাইনাস 2, এটা ব্র্যাকেট নাই আসলে, 5 মাইনাস 2 প্লাস 1। সো 5 থেকে 2 বাদ দিলে 3, 3 এর সাথে এক যোগ, তাহলে 4। সো এখান থেকে এটা কাটাকাটি করো, 2 দুগুণা 4, অটোমেটিক এটা আসবে হচ্ছে 6। অর্থাৎ 5 নাম্বার থেকে 2 নম্বরে নেমে আসলে আমার রেখা সংখ্যা হয় 6টা। সেমভাবে আমি হাতে ক্যালকুলেশন করব, 10 থেকে যদি 6 নম্বরে নেমে আসে তাহলে রেখা কয়টা? হাতে ক্যালকুলেশন 10 মাইনাস 6 ইন্টু 10 মাইনাস 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো 10 থেকে 6 করলে কত আসে? 4, 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। এখান থেকে কাটাকাটি করলে 2 দুগুণা 4, সো 5 দুগুণা 10। এইভাবে কিন্তু মুখে মুখে হাতে ক্যালকুলেশন দ্রুত করে আমরা এই জায়গা থেকে রেখা সংখ্যা বের করতে পারবো। কেমন? সো এটাও আমাদের ভালো করে জানতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়ের হাতে ক্যালকুলেশন ট্রিক, এবং এটা হচ্ছে আমাদের বামার রিডবার্গ ইকুয়েশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটাতে তুমি যত বেশি হাতে ক্যালকুলেশন শিখবা তত বেশি এই জায়গা থেকে এমসিকিউ কারেক্ট করে দাগাইতে পারবা। সো আশা করি আমরা বুঝতে পারছি। যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটি 2020-21 একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আমরা হাতে ক্যালকুলেশন যদি একটু দেখার চেষ্টা করি, দেখো এটা বলছে রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? সো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা চাইছে। সো তরঙ্গ সংখ্যা যদি সর্বনিম্ন করতে হয়, তার মানে 1/λ, এইটাকে বানাইতে হবে ম্যাক্সিমাম। ল্যামডা যখন ম্যাক্সিমাম, তখন তরঙ্গ সংখ্যা এইটা হবে কি? মিনিমাম। ঠিক আছে, এইটা মিনিমাম। এখন দেখো তখন আমাদের কি আসছে? RH ইন্টু 1/NL তার স্কোয়ার মাইনাস 1/NH তার স্কোয়ার। সো ভালো করে বুঝবা, এই জায়গাতে এইটা ম্যাক্সিমাম মানে কি? এই অংশটা মিনিমাম, আর এই অংশটা মিনিমাম পাওয়ার জন্য এটাকে বানাতে হবে ম্যাক্সিমাম। সো এইটা ম্যাক্সিমাম বানানো মানে NH এর ভ্যালু হবে NL এর সাথে 1 যোগ এইটুকু। তার মানে যেহেতু আমাদের সিরিজটা বলছে হচ্ছে আমাদের বামার সিরিজ, মানে NL এর ভ্যালু কত? 2। বামার মানে লোয়ার অরবিটাল, NL এর ভ্যালু কত? 2। তার মানে এই জায়গাতে NL এর ভ্যালু আমরা বসাবো 2, এবং NH এটার ভ্যালু বসাবো হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এই বেসিকগুলো আমাদের বেসিক কেমিস্ট্রি, হাতে ক্যালকুলেশনের সাথে এটার সম্পর্ক নাই, তারপরে তো আমি তোমাকে বোঝাই দিচ্ছি। সো তার মানে এখান থেকে তরঙ্গ সংখ্যা নিউ বার এইটা মিনিমাম পাবো তখনই যখন RH এর সাথে আমরা এখানে 1/2 এর স্কোয়ার বসাবো মাইনাস 1/3 এর স্কোয়ার বসাবো। দ্যাটস ইট। সো এখানে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি আসে দেখি? RH থেকে গেল 1/4 মাইনাস 1/9। সো এটা ক্যালকুলেশন করলে RH থেকে গেল ইন্টু, দেখো নিচে আসে হচ্ছে 4 নাম 36, 9 থেকে 4 বাদ। সো তার মানে 5 RH ডিভাইডেড বাই 36। সো দ্যাটস ইট। এই অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন কখন পাবো? যখন এই জায়গাতে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন পাবো হচ্ছে এই জায়গাতে, যখন আমরা 5RH ডিভাইডেড বাই 36 করবো। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, বুঝতে পারছি কিনা? গ্রেট। এই পর্যন্ত যদি বুঝতে পারি তাহলে আমাদের হাতে ক্যালকুলেশনের এই জায়গার যে বেসিক, এটা ক্লিয়ার হয়ে গেছে। বাকি ক্যালকুলেশনগুলো তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে করতে একাই শিখে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক ছিল যে কিভাবে করব। ওকে, এরপরে আসো আমাদের অরবিটালের ব্যাসার্ধ নির্ণয়ের একটা পার্ট আছে। অরবিটালের ব্যাসার্ধ, অরবিটালের শক্তি এবং অরবিটালের হচ্ছে বেগ। ইলেকট্রনের ক্ষেত্রে অরবিটালে
তাদের বেগ থাকে, তাদের শক্তি থাকে, তাদের ব্যাসার্ধ থাকে। এই যে পার্টটা, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। সো এখানে আমাদের কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। প্রথমত আমরা অরবিটালের ব্যাসার্ধ নিয়ে একটু কাজ করি। ব্যাসার্ধের ক্ষেত্রে ভালো করে বুঝবা, আমাদের কাছে ধরো আমরা আগের মতোই আবার চিন্তা করি, এটা ধরো একটা সোডিয়াম পরমাণু, এটা হচ্ছে তার প্রথম অরবিটাল, এইটা হচ্ছে তার দ্বিতীয় অরবিটাল, এটা হচ্ছে তার তৃতীয় অরবিটাল। ব্যাসার্ধর ক্ষেত্রে এই যে এই জায়গাতে তার যে সেন্টার আছে, সেন্টার থেকে প্রথম অরবিটালে যে দূরত্ব, এটা হচ্ছে তার প্রথম ব্যাসার্ধ। সেন্টার থেকে দ্বিতীয় অরবিটালে যে দূরত্ব, দ্বিতীয় ব্যাসার্ধ। তৃতীয় অরবিটালে যে দূরত্ব, এটা হচ্ছে তৃতীয় ব্যাসার্ধ। এবার খেয়াল করে দেখো তো, অরবিটাল যত বাড়াচ্ছ ব্যাসার্ধ তত বাড়ছে না? অরবিটাল যত বাড়াবা ব্যাসার্ধ কিন্তু তত বাড়বে, অর্থাৎ সেন্টার থেকে ইলেকট্রন তত বেশি দূরে চলে যাবে। এটা হচ্ছে ব্যাসার্ধের বেসিক। সো তার মানে আমাদের প্রথম অরবিটালের জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে Rn ইকুয়ালস টু 0.5292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এটা হচ্ছে প্রথম অরবিটালের জন্য। এখন এই জায়গাতে এন মানে হচ্ছে কত নাম্বার অরবিটাল, আর জেড মানে হচ্ছে কোন পরমাণু। হ্যাঁ, সো আমরা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম অরবিটালের ব্যাসার্ধ দেখি, অর্থাৎ বামার যেই পরীক্ষাটা করছিল সেই পরীক্ষার জন্য বামারের ব্যাসার্ধ দেখি, বুঝছো, বামারের ব্যাসার্ধ দেখি। সো বামারের অরবিটালের ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা জেড ইকুয়ালস টু হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1 নিব, তখন আমাদের প্রথম ব্যাসার্ধের জন্য এন ইকুয়ালস টু 1 যাবে। এন ইকুয়ালস টু 1 যদি যাই, তখন আমাদের R1 এর ভ্যালু আসে হচ্ছে 0.5292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে? সো কোথাও যদি আমরা জানি যে 10⁻⁸ সেন্টিমিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 10⁻⁸ সেন্টিমিটার মানে কি 1 অ্যাংস্ট্রম। আবার ভালো করে বুঝবা, 10⁻10 মিটার, 10⁻10 মিটার এটা মানে 1 অ্যাংস্ট্রম। সো তার মানে এখান থেকে বলা যায় যে 0.53 অ্যাংস্ট্রম এইটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটা কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ভালো করে বুঝবে, এটা কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এবার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা শর্টকাট বের করতে পারি। কিভাবে শর্টকাট বের করতে পারি? দেখো, শর্টকাট হচ্ছে Rn ইকুয়ালস টু R1 ইন্টু এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শর্টকাট। দেখো, এন স্কোয়ার শর্টকাটটা মনে রাখারও শর্ট উপায় আছে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কম হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি হবে, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি হবে। সো এন স্কোয়ার যদি গুণ আকারে থাকে, তার মানে যত বেশি কাউন্ট তত বেশি ব্যাসার্ধ বেশি, তাই না? সো এবার আমাদের বলবে এরকম প্রশ্ন করবে যে চতুর্থ বা ফোর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ। সো তখন আমাদের এই ফর্মুলা কাজে লাগাতে হবে। কিভাবে? দেখো, R4 চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, R4 ইকুয়ালস টু R1 ইন্টু এন এর ভ্যালু কত, তখন 4 এর স্কোয়ার, তার মানে কি 16R1। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ। প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 16 গুণ। এবার বলবা, যদি এরকম জিজ্ঞেস করে ভাইয়া যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ না জিজ্ঞেস করে, সরাসরি ভ্যালু চাই, তখন কি করব? তখন দেখো, আমাদের মনে রাখতে হবে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এর সাথে 16 গুণ করলে যত অ্যাংস্ট্রম হবে সেটাই হবে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। এবার বলবা, ভাইয়া এটা আবার কিভাবে বের করব? দেখো, 0.53 কে সোজা কথা 50 ধরে নাও। সো 50 ধরে নাও। সো 50 ডিভাইডেড বাই 10 বানাও। সো 50 ডিভাইডেড বাই 10 না, 50 ডিভাইডেড বাই 100 বানাও। সো এটাকে এই শূন্য কেটে দিলে 5 ডিভাইডেড বাই 10 লেখা যায়। এর সাথে 16 করো, এত অ্যাংস্ট্রম করো, দেখো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে। কিভাবে? দেখো, এবার এই জায়গাতে সিম্পলি চিন্তা করো তো, 5 16 কত আসে? 5 ছক 30। ঠিক আছে, 5 ছক 30, 5-এর সাথে 6, 5 ছক 30, আর 5 একে 5 মানে কি 5 16 80 আসে। 80 ডিভাইডেড বাই 10 কাটাকাটি করলে দেখবা এইটা আসবে হচ্ছে 8 অ্যাংস্ট্রম। একদম ইজি ক্যালকুলেশন। সো এটা অ্যারাউন্ড এমসিকিউতে অ্যারাউন্ড 8 এর কাছাকাছি কিছু একটা হবে, কারণ কি? কারণ আমরা দেখো 0.3 বাদ দিছি, 0.3 বাদ দেওয়ার কারণে 8 পয়েন্ট সামথিং হইতো, 8 এর নিচে কিন্তু হবে না, 8 পয়েন্ট সামথিং হইতো। সো 8 to 9 এর মাঝখানে একটা ভ্যালু হবে। সো এটাই হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশন। এভাবে ধরে নিয়ে আমাদের মুখে করতে হবে। আরেকবার বলি, আমরা কি করলাম? 16 সাথে 0.53 ক্যালকুলেশন করব। সো কি করলাম? এইটাকে 50 ধরে নিলাম। সো 50 ডিভাইডেড বাই
100, একটা শূন্য কেটে গেল। সো 5/10 থাকলো। এরপর 16 সাথে 5 গুণ করলে 5 × 80 হলো, /10, এখান থেকে আমরা 8 পেলাম। সো আমরা যেহেতু এখান থেকে 0.3 কে বাদ দিয়ে ক্যালকুলেশন করছি, তার মানে আমরা বুঝতে পারছি যে 8 এর থেকে বেশি একটা ভ্যালু হবে। সো বেশি ভ্যালুটা কত? 8 থেকে 9 এর মাঝখানে। এখন তুমি যখন অপশন মিলাবা, অপশনে দেখবা একটাই মাত্র ভ্যালু থাকবে যেটা 8 থেকে 9 এর মাঝখানে, ঠিক আছে? সো সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের এই জায়গাতে হাতে ক্যালকুলেশন করতে হয়। সো এই জায়গাতে আমরা দেখলাম কি ব্যাসার্ধ রিলেটেড হাতে ক্যালকুলেশন। সো ব্যাসার্ধ রিলেটেড হাতে ক্যালকুলেশন সবসময় যে অ্যাংস্ট্রমে থাকবে তা কিন্তু না, সেন্টিমিটারও থাকতে পারে, মিটারও থাকতে পারে। মেইনলি তোমাকে এই ভ্যালুটা, এই সূত্রটা মনে রাখা লাগবে, তারপরে যেটা ক্যালকুলেশন আসবে ওটা তুমি করবা, কেমন? সো এটা ছিল হচ্ছে আমাদের একটা ট্রিক। এরপর আসো কক্ষপথে ভেলোসিটি নিয়ে কি ট্রিক আছে। ভাইয়া কক্ষপথে ভেলোসিটি নিয়ে খুব চমৎকার কিছু ট্রিক আছে, একটু আমরা দেখি। সেম ভাবে আগে যেটা দেখছি সেটাই, কক্ষপথে ভেলোসিটির যে ভ্যালু সেটা এত দেয়া আছে। সো আমরা যদি কখনো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর ভ্যালু আসবে 1 এবং প্রথম কক্ষপথে ভেলোসিটির জন্য এন এর ভ্যালু আসবে 1। সো তার মানে এখান থেকে আমরা যদি v1 এর ভ্যালু বের করি, v1 = 2.18 × 10⁸, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। এইটা আসবে হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ভেলোসিটি। কত? প্রথম কক্ষপথের ভেলোসিটি। এবার আমরা যদি vn, n-তম কক্ষপথের সাথে রিলেশন বের করি, n-তম কক্ষপথের সাথে রিলেশন কি আসবে? n-তম কক্ষপথের সাথে রিলেশন আসবে প্রথম কক্ষপথ /n, এইটা, ঠিক আছে? এটা একটু করো, এটা তোমরা নিজে নিজে ক্যালকুলেশন করলে বুঝবা, আমি জাস্ট তোমাদেরকে রিলেশনটা দেখাই দিলাম। এখন যদি তোমাকে কখনো বলে যে, যদি এরকম বলে যে চতুর্থ কক্ষপথে 4th অরবিটালে ইলেকট্রনের বেগ, হ্যাঁ, ইলেকট্রনের বেগ, চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ ফার্স্ট অরবিটালের কত গুণ, হ্যাঁ, এর কত গুণ, এইভাবে যদি প্রশ্ন করে তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? তো কিভাবে উত্তর হবে? 4th অরবিটালে যেহেতু বলছে তাহলে v4 আসবে, v4 = v1 / 4। দেখো n এর জায়গায় 4, তার মানে প্রথম কক্ষপথের 1/4 গুণ। চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ, চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের 1/4 গুণ। কারণ কি দেখো 1/4 × v1, এটা আসে না, 1/4 গুণ। এবার যদি এক্সাক্ট ভ্যালুটা বের করতে বলে তাহলে কি করবা? এক্সাক্ট ভ্যালু বের করতে বললে আমাদের উপরে এক্সাক্ট ভ্যালুটা বসাতে হবে। উপরে এক্সাক্ট ভ্যালু বসাও, 2.18 × 10⁸, এটা আসে। আর নিচে কত? 4। এবার বলবো ভাই এই ক্যালকুলেশনটা কিভাবে করব? দেখো যখনই তুমি এরকম কিছু ক্যালকুলেশন পাবা, তোমাকে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনে যেতে হবে। অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন বলতে কি বুঝাচ্ছি? এই যে এই জায়গাতে 21 পয়েন্ট সামথিং আছে না, এটাকে আমরা ধরে নিব এরকম, যেটা হচ্ছে 21/10 এরকম, ঠিক আছে? সাথে দেখো 1/4 রাখলাম × 10⁸ রাখলাম, ক্যালকুলেশনের সুবিধার্থে 21/10 করছি। এবার এইটাকে দেখো 4 × 5 = 20 আসে না, সো 5.1 আমরা ধরে নিতে পারি। 4 × 5 = 20 আসে, সো 5.1 ধরে নিতে পারি। এবার দেখো এই শূন্যের সাথে এখান থেকে একটা শূন্য কাটলে 10⁷ আসে। সো ক্যালকুলেশন করলে আলটিমেটলি 5.1 × 10⁷ মিটার পার সেকেন্ড, এইটা আসে হচ্ছে আমার ভ্যালু। এইভাবে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে পারি, মানে কাছাকাছি ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? সো এই যে অ্যাপ্রোচটা আমি তোমাদের দেখাচ্ছি, এই অ্যাপ্রোচটাই হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশনের বেসিক। আমরা এই অ্যাপ্রোচগুলো ধরে আমরা এক্সাক্ট কাছাকাছি একটা ভ্যালু আইডেন্টিফাই করতে পারলেই কোনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার সেটা আমরা দাগাইতে পারবো, ঠিক আছে? সো প্রথম তোমাদের কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করতে থাকবা একটা পর্যায়ে যায় তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে, কেমন? ওকে, সো আমরা আসো আজকের লাস্ট টপিকটা শিখবো, সেটা হচ্ছে অরবিটালের শক্তি। সো অরবিটালের শক্তির ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে n = ফার্স্ট অরবিটালে আসি, তখন z = আমাদের হয়ে যায় 1। তখন প্রথম অরবিটালের যে শক্তি E1 = আমাদের ভ্যালু আসে -13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? সো 13.6 ইলেকট্রন ভোল্ট, এটাকে কিন্তু জুলেও কনভার্ট করা যায়। কিভাবে? 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻19 জুল। এগুলো কিন্তু একটা এমসিকিউ এর ট্রিক, হ্যাঁ, এগুলো কিন্তু আসে। এই সমস্ত ট্রিকগুলা তোমরা শিখবা কোথায়? অবশ্যই আমার কেমিস্ট্রি কোর্সে ভর্তি হবা, হইলে শিখতে পারবা, অথবা যে কোনো ভালো ভাইয়া যারা পড়ায় তাদের কোর্সে ভর্তি হবা, অথবা আমার কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে পারো, সেখান থেকে তুমি জানতে পারবা, হ্যাঁ। আর এই ক্লাসগুলো দেখে তো বুঝতেই পারছো আমি কেমন পড়াই। যদি তোমরা ভালো বুঝো তাহলেই ভর্তি হয়েও, না বুঝলে, ধরো আমার ক্লাস তুমি বুঝো না, আমার পড়ানো বুঝো না, আমার ট্রিকগুলো বুঝো না, তাহলে আমার কোর্সে অকারণ টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি যদি একমাত্র বুঝো তখনই তুমি আমার ক্লাসে ভর্তি হও, এটা আমি তোমার প্রতি সাজেস্ট করবো, কেমন?
আসো। সো 1 ইলেকট্রন ভোল্ট এটা বুঝতে পারার পরে এরপরে পরবর্তী অংশে আসো। যখন আমরা এই জায়গা থেকে রিলেশন তৈরি করব, রিলেশনে কি আসবে, ই এন ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে হচ্ছে E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, E1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন যদি তাই হয় তাহলে এরকমভাবে বলবে যে ফিফথ অরবিটালের শক্তি প্রথম অরবিটালের কত গুণ, ফিফথ অরবিটালের শক্তি ফার্স্ট অরবিটালের কত গুণ, হ্যাঁ এভাবে জিজ্ঞেস করবে কত গুণ। সো ফিফথ অরবিটালের শক্তি ফার্স্ট অরবিটালের কত গুণ, এটা যদি আমাদের জানতে হয় তাহলে E5, ভালো করে বুঝবা, E5 ইকুয়ালস টু E1 ডিভাইডেড বাই এন এর জায়গায় 5 তার স্কোয়ার। তার মানে কি আসবে, উপরে আসবে E1, নিচে আসবে 5 এর স্কোয়ার, মানে হচ্ছে 25। সো তার মানে সোজা কথা লেখা যায় E1 এর সাথে 1/25, অর্থাৎ ফিফথ অরবিটালের শক্তি প্রথম অরবিটালের 1/25 গুণ। ঠিক আছে, 1/25 গুণ। এবার বলবো ভাইয়া তাহলে এটা ক্যালকুলেশন করে দেখান। দেখো ক্যালকুলেশন করলে আমরা এরকম পাই, উপরে পাচ্ছি -13.6 আর নিচে পাচ্ছি হচ্ছে 25। সো এটাও আমরা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করব, দেখো খুবই সিম্পল। মাইনাসটাকে আমরা প্রথমে ইগনোর করলাম, সো মাইনাসটাকে যদি আমরা ইগনোর করি, ভালো করে খেয়াল করো, এই যে উপরে 13.6 লেখা আছে না, এইটাকে 136 ডিভাইডেড বাই 10 লিখো, ইন্টু নিচে লিখো 1/25। এবার দেখো তো এর সাথে যদি ক্যালকুলেশন করো 4 পঁচিশং 100, 5 পঁচিশং 125, সেখানে তুমি 5.5 টাইপ কিছু একটা পাবা, 5.5 টাইপ কিছু একটা পাবা। কেন? কারণ 5 পঁচিশং 125, 125-এর সে 150-এর মাঝখানে একটা ভ্যালু না, 125-এর সাথে 136 9 যোগ করো, সো 5.5 না পালো 5.3 টাইপ কিছু একটা পাবা। সো 5.3 কে এখন তুমি এই 10 দিয়ে ভাগ করলে কত পাবা, 0.53। ঠিক আছে, 0.53 এই টাইপের একটা ভ্যালু পাবা। সো 0.53 ইলেকট্রন ভোল্ট। দেখো তো শক্তি পেয়ে গেছি কিনা, এর আগে এখন মাইনাস বসাই দাও। সো -0.53 ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দেখো অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন কিভাবে করলাম বুঝতে পারছো। সো এইভাবে হাতে ক্যালকুলেশন তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। সো এই টোটাল 20টা ভিডিও জুড়ে আশা করছি তোমরা আসলে হাতে ক্যালকুলেশন খুব ভালো করে শিখে ফেলবা। ঠিক আছে, আর ভাইয়ার যদি কোনো কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার একদম প্রসেস সিম্পল। আমার ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে যাবা বা এই ভিডিও ডেসক্রিপশনে যাবা, ওখানে দেখবা যে কোর্সের ডিটেলস দেয়া আছে। সো কোর্সের ডিটেলসে যে তুমি জাস্ট আমার নাম্বারগুলোতে ওই কোর্সের যে পেমেন্ট, সেই পেমেন্টটা করবা। করার পরে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অবশ্যই তুমি কোর্সের ডিটেলসের ভিতরে পেয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপে যে জাস্ট সেন্ড মানি করছো এটার প্রমাণটা দিলেই হবে, নাম্বার দিলেও হবে, তারপরে এসএস দিলেও হবে, ট্রানজ্যাকশন আইডি দিলেও হবে। দিলে আমার টিমের যে কোনো একজন তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে নিবে। ঠিক আছে, এছাড়াও আমার কেমিস্ট্রি ব্যাচে জয়েন করতে চাইলে অবশ্যই ব্যাটেলস অফ বায়োলজি ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়াচিং দিস ক্লাস। যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করো। আসসালামু আলাইকুম।